আইন মেনে কিভাবে আমাদের ট্যাক্সের বোঝাটা একটু কমানো যায়, এটা কিন্তু একটা খুব জরুরি প্রশ্ন। আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই দেখব। কিছু দারুণ ডিডাকশন আর বিশেষ করে ইনভেস্টরদের জন্য একটা স্পেশাল রুল নিয়ে কথা বলবো, যা ট্যাক্স প্ল্যানিংয়ে দারুণ কাজে আসতে পারে। তো প্রশ্নটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড। লিগালি ট্যাক্স বিল কিভাবে কমানো যায়? চলুন এই আলোচনার মধ্য দিয়ে এর কিছু প্র্যাকটিক্যাল উত্তর খোঁজার চেষ্টা করি, যাতে ফিনান্সিয়াল প্ল্যানিংটা আরও একটু সহজ হয়। চলুন শুরু করা যাক। তো সবার আগে চলুন দেখি আমাদের পার্সোনাল আর ফ্যামিলির কিছু সাধারণ খরচার মাধ্যমে কিভাবে ট্যাক্সেবল ইনকাম কমানো সম্ভব। জীবন আর যত্নের জন্য কি কি ছাড় পাওয়া যায় সেটাই এখন আমরা দেখব। আচ্ছা, ইনকাম ট্যাক্স আইন অনুযায়ী একটা খুব গুরুত্বপূর্ণ ছাড় আছে। যদি কোনো করদাতার ওপর নির্ভরশীল কোনো প্রতিবন্ধী ব্যক্তি থাকেন, মানে সেটা স্ত্রী, সন্তান, বাবা মা বা ভাই বোন যে কেউ হতে পারেন, তাহলে তার ভরণ পোষণের জন্য বছরে ৭৫,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায়। আসলে এই ছাড়টা দেওয়া হয় যাতে ওই নির্ভরশীল ব্যক্তির বিশেষ চাহিদাগুলো মেটানোর খরচটা কিছুটা হলেও সহজ হয়। এখন যদি ওই নির্ভরশীল ব্যক্তির প্রতিবন্ধকতা গুরুতর হয়, মানে ৮০% বা তার বেশি, তাহলে কিন্তু ছাড়ের পরিমাণটা অনেকটাই বেড়ে যায়। সেক্ষেত্রে ছাড়ের অঙ্কটা সোজা ১,২৫,০০০ টাকা। বুঝতেই পারছেন, গুরুতর প্রতিবন্ধকতার সাথে যে অতিরিক্ত খরচগুলো আসে তাতে সাহায্য করার জন্যই এই ব্যবস্থা। এবার আসি চিকিৎসার খরচের কথায়। এটাও একটা বড় ব্যাপার। দেখুন, ক্যান্সার বা এইডসের মতো কিছু নির্দিষ্ট রোগের চিকিৎসার জন্য বছরে ৪০,০০০ টাকা পর্যন্ত ছাড় মেলে। আর রোগী যদি প্রবীণ নাগরিক হন, তাহলে তো এই অঙ্কটা বেড়ে গিয়ে দাঁড়ায় ১,০০,০০০ টাকা। তবে হ্যাঁ, কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। একজন বিশেষজ্ঞর প্রেসক্রিপশন কিন্তু মাস্ট। আর যদি ইন্স্যুরেন্স বা এমপ্লয়ারের কাছ থেকে চিকিৎসার জন্য কোনো টাকা পাওয়া যায়, তাহলে ছাড়ের পরিমাণটা সেই অনুযায়ী কমে আসবে। অনেকেই তো আছেন যারা স্যালারিড বা সেলফ এমপ্লয়েড, বাড়ি ভাড়া দেন কিন্তু এইচআরএ বা হাউস রেন্ট অ্যালাউন্স পান না। ঠিক তাদের জন্যই কিন্তু একটা বিশেষ ছাড়ের ব্যবস্থা আছে। প্রতি মাসে ৫,০০০ টাকা পর্যন্ত, মানে বছরে মোট ৬০,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে। এটা কিন্তু অনেকেরই কাজে লাগে। আচ্ছা, চ্যারিটেবল ডোনেশনের ক্ষেত্রেও কিন্তু ট্যাক্স ছাড় পাওয়া যায়। যেমন ধরুন, পিএম কেয়ারস ফান্ডের মতো কিছু নির্দিষ্ট ফান্ডে ডোনেট করলে পুরো ১০০% ছাড় পাওয়া যায়। আবার অন্যান্য অনুমোদিত চ্যারিটিতে ডোনেট করলে পাওয়া যায় ৫০% ছাড়। তবে একটা শর্ত আছে, যেটা খুব ইম্পর্ট্যান্ট। ২,০০০ টাকার বেশি ডোনেশন কিন্তু ক্যাশে করলে চলবে না, নন ক্যাশ মিডিয়ামে করতে হবে। তো পার্সোনাল খরচের কথা তো হলো। এবার চলুন একটু বড় ইনভেস্টমেন্টের দিকে তাকাই। মানে ধরুন শিক্ষা, বাড়ি বা গাড়ির মতো বড় খরচের জন্য যে লোন নেওয়া হয়, তাতে কিভাবে ট্যাক্স বাঁচানো যায়। উচ্চশিক্ষার খরচ তো এখন আকাশ ছোঁয়া, কিন্তু একটা ভালো খবর আছে। এডুকেশন লোনের ওপর যে সুদটা দেওয়া হয় তার পুরোটার ওপরে ট্যাক্স ছাড় পাওয়া যায়। আর এই সুবিধাটা পাওয়া যায় লোন নেওয়ার পর প্রথম ৮ বছর পর্যন্ত। সুদের পরিমাণের ওপর কিন্তু কোনো আপার লিমিট নেই। তবে হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই ছাড়টা কিন্তু শুধু ইন্টারেস্টের ওপর, প্রিন্সিপাল অ্যামাউন্টের ওপর নয়। যারা প্রথমবার বাড়ি কিনেছেন তাদের জন্য দুটো আলাদা সেকশনে অতিরিক্ত ছাড়ের সুযোগ ছিল। যেমন দেখুন, ধারা ১৩০-এ বলা আছে ২০১৬-১৭ অর্থবর্ষে লোন নিলে ৫০,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যেত। আবার ধারা ১৩১-এ ২০১৯ থেকে ২০২২-এর মধ্যে লোন নিলে আর বাড়ির দাম যদি ৪৫ লক্ষ টাকার মধ্যে হতো, তাহলে কিন্তু ছাড়ের পরিমাণটা ছিল ১.৫ লক্ষ টাকা। ইলেকট্রিক ভেহিকলকে প্রমোট করার জন্য সরকার কিন্তু একটা দারুণ ট্যাক্স বেনিফিট এনেছিল। নিয়মটা ছিল, এপ্রিল ২০১৯ থেকে মার্চ ২০২৩-এর মধ্যে যদি কেউ ইলেকট্রিক গাড়ি কেনার জন্য লোন নিতেন, তাহলে সেই লোনের সুদের ওপর বছরে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত ছাড় পেতেন। এটা কিন্তু ইভি কেনার জন্য একটা বড় উৎসাহ ছিল, তাই না? ওকে, তো জেনারেল ডিডাকশনের কথা অনেক হলো। এবার চলুন একটু ফোকাসটা পাল্টাই। একটা বেশ টেকনিক্যাল রুল নিয়ে কথা বলা যাক, যেটা বিশেষ করে কিছু ফিন্যান্সিয়াল প্রোডাক্টের ইনভেস্টরদের জন্য খুব জরুরি। আমরা কথা বলছি ধারা ৭৬ নিয়ে। তো এই নিয়মটা বোঝার আগে আমাদের জানতে হবে মার্কেট লিঙ্কড ডিভেঞ্চার বা এমএলডি জিনিসটা ঠিক
কি? দেখুন, সহজ ভাষায় এটা একটা ডেট ইনস্ট্রুমেন্ট বা ঋণপত্র, কিন্তু এর রিটার্নটা ফিক্সড নয়, এটা মার্কেট পারফরম্যান্সের সাথে যুক্ত থাকে। যেমন ধরুন, কোনো স্টক ইন্ডেক্সের ওঠানামার ওপর। তাহলে মূল পয়েন্টটা কি? এই ধারা ৭৬-এর নিয়মটা কিন্তু সব কিছুর উপর অ্যাপ্লিকেবল হয় না। এটা নির্দিষ্ট কিছু সিকিউরিটির জন্য, যেমন মার্কেট লিঙ্কড ডিবেঞ্চার বা এমএলডি, কিছু ডেট হেভি মিউচুয়াল ফান্ড, আর তালিকাভুক্ত নয় এমন বন্ড বা ডিবেঞ্চার। এখন প্রশ্ন হল, এই অ্যাসেটগুলো থেকে লাভ কিভাবে ক্যালকুলেট করা হয়? প্রসেসটা কিন্তু বেশ সহজ। প্রথমে সেল বা রিডেমশন অ্যামাউন্টটা নিতে হবে। সেখান থেকে কেনার খরচ বা কস্ট অফ অ্যাকুইজিশন বাদ দিতে হবে। আর যদি ট্রানজ্যাকশনের জন্য কোনো খরচ হয়ে থাকে, সেটাও বাদ যাবে। যা পড়ে থাকবে সেটাই হলো স্বল্পমেয়াদী মূলধনী লাভ। আর এখানেই আসছে আসল টুইস্ট। এই নিয়মটার সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্ট হলো হোল্ডিং পিরিয়ড। এখানে কোনো ম্যাটারই করে না, মানে একজন ইনভেস্টর কতদিন ধরে অ্যাসেটটা হোল্ড করে রেখেছেন সেটা দেখাই হবে না। লাভ হলেই সেটাকে স্বল্পমেয়াদী মূলধনী লাভ হিসেবেই ধরা হবে। এক কথায় বলতে গেলে এই অ্যাসেটগুলো থেকে যা লাভ হবে সেটাকে সবসময় স্বল্প মেয়াদী হিসাবেই দেখা হবে। আসলে এর মূল কারণটা হলো একটা ট্যাক্স আর্বিট্রেজের রাস্তা বন্ধ করা। আগে কি হতো, ইনভেস্টররা এই ধরনের ডেট প্রোডাক্ট অনেক দিন ধরে রেখে দীর্ঘমেয়াদী মূলধনী লাভের সুবিধা নিতেন, যেখানে ট্যাক্স কম লাগত। এই নতুন নিয়মের ফলে সেই সুযোগটা আর থাকল না। তো পুরো আলোচনাটা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই যে এতগুলো নিয়ম, ডিডাকশনস আর বিশেষ করে এই মূলধনী লাভের ব্যাপারটা আমরা জানলাম, এগুলো জানার পর ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিতে ঠিক কী ধরনের পরিবর্তন আসা উচিত, এটা কিন্তু ভাবার মতো একটা প্রশ্ন।